তাহলে কিন্তু আমরা এই স্টেরিওটাইপটা ভাঙতেই পারব না। এটা চলতেই থাকবে যে ছেলেদের কাজ বাইরের আর মেয়েদের কাজ ঘরের। আমার মার ব্যক্তিত্বের কারণে কারো কোনোদিন সাহস ছিল না তাকে কিছু বলবার। আমি ১ম সন্তান। তো দেখা যেত যে ঈদের সময় সকালবেলা নামাজ পড়তে যাওয়ার সময় আমার বাবা কিন্তু আমাকে পাঞ্জাবি পরিয়ে সাথে নিয়ে যেত। সারাদিন কাজ করে আসার পরে ঘরের মানুষ আরো বুম সামটে দিচ্ছে। হ্যাঁ, তো তুমি সারাদিন ছিলা সারাদিন না তো বাসায়। বাইরে। এই জায়গাতে আসলে আমাদের বদল কিভাবে আসতে পারে? পাছে লোকে কিছু বলে। এই কথা তো আমাদের সকলের জীবনেই কখনো না কখনো বেজেছে নিশ্চয়ই। কিন্তু তারপরেও আমরা সেই পেছনের বাঁধনকে ফেলে রেখে সামনে এগিয়ে যাই। সামনে এগিয়ে যাই আলোর আশায়। অন্ধকারকে আমরা সবসময় পেছনেই রাখতে চেয়েছি। তবে আম অন্ধকার যে থাকবে সেটাকে মেনে নিয়েই কিন্তু আমাদের এগোতে হয়, তাই না? সেটা নারী হোক, পুরুষ হোক, যে কারোর জন্য। তবে কেন জানি সামাজিক নানা প্রক্রিয়ায় পুরুষ এবং নারীকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। মাঝে, মাঝে বোঝানো হয়েছে আমরা যেন একে অপরের প্রতিপক্ষ। কিন্তু ব্যাপারটা পুরোটাই উল্টো। হাত ধরে না হাঁটলে এই সমাজ, এই দেশ, এই পৃথিবী কখনোই এগিয়ে যেতে পারবে না। তাই আমরা সকল বাঁধনকে ছুটাতে চাই যে বাঁধনগুলো আসলে পেছনে টানে। আর সেই সকল বাঁধন আমরা তৈরি করতে চাই যে বাঁধন আমাদের সকলকে এক করে রাখে। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি দীপ্তি। যে যেখান থেকে আমাদের দেখছেন। আজকে দুজন খুব প্রিয় মানুষকে নিয়ে আমরা গল্প করতে বসেছি। শুধু আমার না, আপনাদের সকলেরও কম বেশি প্রিয় মানুষ তারা। যাদেরকে শুনতে, যাদেরকে দেখতে আপনারা ভালোবাসেন। যাদের কাজ দ্বারা যারা অনেক মানুষকে আসলে ইন্সপায়ার করেছেন। আজকে তাদের গল্পে তাদের বাঁধন ভাঙার গল্প থাকবে, কিংবা কিভাবে আসলে নিজেকে শক্ত করে তারা বেঁধে রেখেছেন ভালোবাসায়, সেই গল্প হয়তো থাকবে। আমাদের সঙ্গে রয়েছেন অভিনেত্রী এবং ব্র্যাকের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট হেড রাফিয়াত রশিদ মিথিলা। আমার মনে হয় বলা উচিত ডক্টর রাফিয়াত রশিদ মিথিলা। ওয়েলকাম। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে রয়েছেন আরো একজন ভীষণ প্রিয় মুখ, আ যিনি একটা দীর্ঘ সময় আসলে আমাদেরকে আম ইন্সপায়ার করেছেন তার কাজের মাধ্যমে। একজন প্রফেশনাল, এই পরিচয় হয়তো সবাই জানেন না। তিনি এক্সপ্রেশনস এর এমডি হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন। অনেকদিন ধরে কাজ করছেন কিন্তু এমডি হয়েছেন সদ্য, এবং আ সংস্কৃতি কর্মী যিনি আসলে কথা বলেন সত্যের জন্য, আমাদের সকলের প্রিয় টপা মজুমদার। ওয়েলকাম আপু। থ্যাংক ইউ। অনেক কেমন আছেন আপনারা? খুব ভালো আছি। অনেকদিন পর টপ আপুর সাথে দেখা হলো। তোমার সাথেও অনেকদিন পর দেখা হলো। খুব ভালো লাগছে। আমি তো মানে খুবই খুশি যে মিথিলার সাথে বসেছি। বিকজ আমি ওকে অ্যাজ এ পারসন খুবই অ্যাডমায়ার করি। কর্মক্ষেত্রে দক্ষ, প্যারেন্টিং এ খুব দক্ষ। তো এরকম একজন পারসনের সাথে আজকে কথা বলছি। সেটাতে আমি খুবই হ্যাপি। আর ফর দ্য ফার্স্ট টাইম আই এম ইন ফ্রন্ট অফ দীপ্তি চৌধুরী। তো একটু বোধহয় ভয়ও লাগছে। হ্যাঁ, কোচিং, কোচিং প্রশ্ন ওকে। করবে। ওকে, মানে আপা আমার কথাটা আরকি নিজে বলল যে মানে আমি যে নার্ভাস হয়ে একটু আগে ঘামছিলাম সেটা দেখে আপা একটু এখন এই কথাটা বললে আমি বুঝতে পেরেছি। সো গল্প আসলে আমি করব এখন। আম কি দিয়ে শুরু করা যায় সেটা আমি ভাবছিলাম। মনে হয় যে মানে যখন আমরা মিথিলা আপুর কথা বলছিলাম যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এর জায়গায় আপু কাজ করেন। সো তার চাইল্ডহুডটা নিয়ে যদি একটুখানি আমি শুনি যে মেয়েবেলাটা আসলে কেমন ছিল? মেয়েবেলাটা, ছোটবেলাটা। সেটা আমার মনে হয় ছোটবেলাটা মেয়েবেলা, ছেলেবেলা দুটোই একই রকম হওয়া উচিত। এবং আমি যেহেতু আমার পরিবারে আমি বড় সন্তান। তো আমার জন্য আম ওরকমভাবে আলাদা মেয়েবেলা ছিল না। ছোটবেলাই ছিল। ওকে। আমাকে আম সেরকমভাবে খুব কনশাসলি যে আমি একটা মেয়ে বলে আমাকে অনেক কিছু আ করতে পারবো না। হু, হু। সেরকম কোনো ধারণা আমি ছোটবেলায় সেভাবে পাইনি। বরং উল্টোটাই হতো যে যেহেতু আমি ১ম সন্তান, তো দেখা যেত যে ঈদের সময় আম সকালবেলা নামাজ পড়তে যাওয়ার সময় আমার বাবা কিন্তু আমাকে পাঞ্জাবি পরিয়ে সাথে নিয়ে যেত। আহ হাউ তো সুইট। আবার সারাদিন হয়তো ফ্রক পরে ছুটোছুটি করছি। তো সেই ছেলে-মেয়ে মানে দুটোরই স্বাদ আমার কাছ থেকে তারা নিয়েছে। আমি কখনো জিন্স পরে দৌড়াচ্ছি, কখনো পাঞ্জাবি পরে নামাজ পড়ছি, কখনো ফ্রক পরে ঝুঁটি করে ছুটোছুটি করছি। তো আমাকে এভাবেই সাজিয়েছে ছোট থেকে। কিন্তু সেটা তো গেল বাসার কথা। মানে হ্যাঁ। আমাদের সমাজে যে ছেলে-মেয়েকে আলাদা করে ট্রিট করা হয় যে মেয়েরা আসলে থ্রি-পিস পড়বে, ছেলেরা পাঞ্জাবি পড়বে। এই ধরনের জিনিসগুলো মাথায় কখন আসলে ঢুকলো? এটা ঢুকলো যখন আ উম পিউবার্টির দিকে যখন এগোলাম। হুম, হুম। যখন ওই ক্লাস 5-6 এ পড়ি, তখন দেখলাম যে
যখন পাড়ায় আমি খুব দুরন্ত ছিলাম। পাড়ায় সাইকেল চালিয়ে চালিয়ে বেড়াতাম। আমাদের গলির মধ্যে তখন তো সবাই গলিতেই ছুটোছুটি করত। তখন এখনকার মতো সবাই এরকম ঘরবন্দি ছিল ঢাকায় না। বড় হওয়া। ঢাকায় বড় ওকে। হওয়া। তো আ তখন দেখলাম যে আশেপাশে থেকে একটু আসতে শুরু করেছে যে, ও আচ্ছা ও একা মেয়ে এরকম ছেলেদের সাথে সাইকেল চালিয়ে বেড়াচ্ছে পাড়াতে। আম ও হচ্ছে আমি এরকম 3 কোয়ার্টার প্যান্ট পরে বেরোতাম বাইরে। সো ও কেন এরকম কাপড় পরে বেরোচ্ছে? সেটা আশেপাশ থেকে বিশ্বাস ভাই স্যার করল। হ্যাঁ, আশেপাশের আন্টি বাড়িতে আসতে শুরু করল। তার আগ পর্যন্ত আমার সেরকম কোনো ধারণাই ছিল না। কারণ আমি সাইকেল চালাতাম আমি উম যেটা বললাম যে আমার সেইরকম আলাদা কোনো ছেলের জন্য মেয়ের জন্য আলাদা কিছু হতে পারে ধারণা ছিল না। তখন আস্তে, আস্তে বুঝতে শুরু করলাম যে একটু, একটু করে রেস্ট্রিকশনস আসছে। আমার পোশাকে, আমার আ কাজে, আম সন্ধ্যার মধ্যে বাড়ি ফেরা মানে সন্ধ্যা মানে মাগরিবের আজানের আগে আমাকে বাড়িতে ঢুকতে হবে। এবং সেটা অনেক বড় হওয়া পর্যন্ত আমার ছিল। সান্ধ্য যে আইন। হ্যাঁ, সান্ধ্য আইন। তো হ্যাঁ, ওই আমার ধারণা ওই পিউবার্টির পর থেকে ওই সময়টা থেকেই আ একটু যখন বড় হতে শুরু করলাম ক্লাস 5-6 থেকেই এটা মেইনলি বাড়ি থেকে না, আশেপাশে থেকে আসতে শুরু করল। এবং সেই আশেপাশের প্রেশারের কারণে দেখা যায় বাড়ির মানুষও একসময় বলা শুরু করে, "হ্যাঁ, একটু আগে, আগে এসো।" স্বাভাবিক যখন আমার মাকে এসে যখন বলছে তখন আম্মু বলছে যে, "না তাহলে তুমি একটু এরকম কাপড় পরবা, লম্বা জামা লম্বা পরবে। তাহলে একটু হ্যাঁ, তাহলে তুমি এত দরকার কি সাইকেল চালানো?" হয়তো এগুলো বলতে শুরু করেছে একটু, একটু করে। কারণ যখন অনেকে এসে বলে তখন তো স্বাভাবিক যে একটু তো অ্যাবসোলিউটলি। ইনফ্লুয়েন্স। তো আপাও নিশ্চয়ই এখানে মানে অন্য কোনো ডাইমেনশন এড করতে পারবেন। যেহেতু আমরা জানি যে আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা আসলে অন্যরকম। আমাদের শ্রদ্ধেয় রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার, তারা আপনার বাবা-মা। তাদেরকে শ্রদ্ধা জানাই এবং আপনার মানে ছোটবেলাটা তারা কেমন করে তৈরি করেছিলেন? আ আমার আমি খুবই প্রিভিলেজড। আমি এরকম একটা ফ্যামিলিতে বড় হয়েছি। কারণ আমার মতো করে এত সুযোগ সুবিধা, এত স্বাধীনতা বাংলাদেশের খুবই কম সংখ্যক মেয়ে পায়। আর আমার মার ব্যক্তিত্বের কারণে কারো কোনোদিন সাহস ছিল না তাকে কিছু বলবার। এই সাহসটা কারো কোনোদিন হয়নি। সেই কারণে যেটা হয়েছে যে আমি আবার খুব অদ্ভুতভাবে ছোটবেলা থেকেই আ মানে আমি ঠিক উল্টো। মিথিলা যেরকম বলল না, আমি নিজেই খুব কেন ওড়না পড়তাম, কেন খুব আ মানে জামাকাপড় ওরকম থাকতে হবে, এটা আমার মধ্যে খুব ছিল। যেটা একদমই আমার মা দ্বারা আ imposed না কিন্তু। আমার মা কোনোদিনই বলেনি। আমার মা বলেছে, "কেন? তোমাকে এটা পড়তে হবে কেন? নরমাল কাপড়-চোপড় পরো।" মানে মা পোশাক-আশাকের ব্যাপারে কখনোই তার কোনো restrictions ছিল না ওকে। আমার ক্ষেত্রে। আর পারিপার্শ্বিকের চাপটা আ একদমই ছিল না। যেহেতু পারিপার্শ্বিকের কারো কিছু মনে হলেও কারো বলবার মতো অ খুব একটা সাহস ছিল না। আর আমার ক্ষেত্রে মনে হওয়ার সুযোগ কম ছিল। কারণ আমি ওই যে বললাম আমি ছোটবেলা থেকেই খুবই ভদ্র, সভ্য মানে সমাজের হুম, হুম। আ সংজ্ঞায় সুচি মেয়ে। হ্যাঁ, সংজ্ঞায় যাকে ভদ্র, সভ্য বলে সেই ধরনের ছিলাম। কিন্তু আমি যেটা যত বড় হয়েছি, যত বুদ্ধি হয়েছে এবং এখন যখন আমি একটা ২০ বছর বয়সী মেয়ের মা, যে আমার 360 উল্টো, তখন আমি বুঝি যে মেয়েরা আসলে কি ভয়ংকর জিনিস ফেস করে। ওকে। কারণ আমার মেয়ে এখন সেই জায়গাটা আমাকে চোখে আঙুল দিয়ে দেখায় অনেক বেশি। যেটা আমি হয়তো রিয়ালাইজই করিনি। যেহেতু আমার চারপাশটা অনেক আ পজিটিভ ছিল, আমার ফেভার এ ছিল। হুম। ওই যে বললাম আমার মা-বাবা, আমার ফ্যামিলি, আমার সবকিছু আমাকে এমনভাবে সাপোর্ট করেছে, আমি ওইটা ওইভাবে ফেস করিনি। যেটা হয়তো আমার মেয়ের কারণে আমার চোখের সামনে অনেক স্পষ্ট হচ্ছে। নিশ্চয়ই আলোচনা করতে, করতে আরো অফ বলতে পারব। কোর্স এবং আমরা যদি এখানে একদম একটা প্রত্যন্ত গ্রামের একটা মেয়েকে আনতে পারতাম যে হয়তো এইরকম জায়গায় ভয়েস তোলার সুযোগটা পান না, তার গল্পটা হয়তো আরো অন্যরকম হতো। মানে একটু যদি দেখেন যে এই যে বাংলাদেশের ফুটবলের মেয়েদের, শুধু ওদের গল্পগুলো বললেই বাংলাদেশকে দেখতে পাবেন। একদম। যে ওরা বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে আর ওরা তাদের জীবনে কি জিনিস ফেস করছে সেটা ঘরে হোক, সমাজে হোক, এমনকি তাদের টিমে গিয়েও। ভেরি ট্রু। আরেকটা জিনিস আপা যে কোয়েশ্চেনটা আমি তুলেছিলাম অ্যাজ আমি একটা অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট। সো আম এইটা আমার একটা গ্রুপ আলোচনায় ছিল যে আপনি দেখবেন যে বাংলাদেশের মেয়ে ফুটবল দলে মানে তথাকথিত ধরেন
মধ্যবিত্ত ফ্যামিলি কিংবা আপার ক্লাস ফ্যামিলির মেয়েরা কিন্তু কম আসে। এবং যারা আসে তারা দেখবেন যে অর্থনৈতিকভাবে কিংবা অবস্থানগত জায়গায় তারা একটু প্রান্তিক পরিবারের মেয়ে হন। এবং সেই জায়গায় কিন্তু ওই stereotype গুলা অনেক বেশি কাজ করে যে হ্যাঁ, মানে ভালো ঘরের মেয়েরা এরকম জায়গায় খেলবে, মেয়েরা মাঠে গিয়ে খেলবে, হাফ প্যান্ট পরবে। এই এই বাধাগুলো তারা অতিক্রম করতে পারে না। যেটা একটা প্রান্তিক পরিবারের একটা মেয়ে হয়তো অনেক কিছু সহ্য করতে, করতে তারা ওইটা পেছনে ফেলে সামনে চলে এখানে আসে। আরেকটা বলি, আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এই ফুটবলের। কারণ আমার মেয়ে খুব ফুটবল খেলে, খুব ভালোবাসে। কিন্তু আমি কিন্তু জাতীয় দলে গিয়ে কথা বলেছিলাম যে কোনোভাবে এখানে ট্রেনিং ওখানে হতে পারে কিনা। হ্যাঁ, মেয়েদের সুযোগ সুবিধাগুলো এত সীমিত। ও যে একটা রেগুলার পড়াশোনা করে এটা করতে পারবে, ওটা পারবে না। একটা ছেলে কিন্তু পারছে। হ্যাঁ। ছেলের কিন্তু ক্লাব আছে, এটা আছে, ওটা আছে, অনেক কিছু করতে পারছে। কিন্তু মেয়ের ক্ষেত্রে সেটা নেই। ওর পড়াশোনা হবে খুবই মিনিমাম একটা লেখাপড়া। ও যে একটা প্রপার লেখাপড়াও করবে সাথে ফুটবলটা, হ্যাঁ, যদি সাংঘাতিক ভালো করতে চায় তখন তো ডেফিনিটলি ওইটাতে ওকে ফোকাস করতে হবে। কিন্তু বেসিকটা করার জন্য যেই সুযোগটা দেওয়া, মেয়েদেরকে সেই সুযোগটাই এখনো আমাদের রাষ্ট্র করে দেয়নি। ওকে। সো আপনাদের কথার মধ্যে বারবার নিজেদের মেয়ের কথা মানে চলে আসবে আমি জানি। যখন আসলে এক মা হয়ে যায় মানুষ, হুম। তখন তার মধ্যে আসলে শুধু আমিটা থাকে না। আসলে মনে হয় যে আমার আরেকটা সত্তা তো আসলে বাইরে আছে। সো মা হওয়ার পরে আসলে একটা মেয়ে বাচ্চা মানুষ করার জন্য কি, কি জিনিস মাথায় আসে যে তার সেফটি, সে আসলে কোন কিভাবে বড় হবে? এই জায়গাগুলোতে কে কি ভাবেন আপনারা? মিথিলা আপু শুরু করতে পারেন মনে হয়। আমার মনে হয় কি যে আম আমার ছোটবেলাটা যেরকম ছিল যে আমার মনে হয় আমার মাকে না অত কিছু ভাবতে হয়নি। মানে আমি কিন্তু পাড়ায় সাইকেল চালাতাম। হুম, আমি ওই ঠিক মাগরিবের একটা সান্ধ্য আইন ছিল কিন্তু ওই পর্যন্ত আমি বাইরে থাকতাম। তারপরে আমি বাড়ি ফিরছি। আমার মেয়ে বন্ধু, ছেলে বন্ধু ছিল। আম অত কিছু আমার মা কিন্তু সেফটি কনসার্ন এর কথা যদি বলি, আমার যেমন অনেক বেশি, অনেক, অনেক বেশি। প্রথমত এখনকার এই যে আমরা যে সবাই খুব আইসোলেটেড থাকি। আমরা একটা অ্যাপার্টমেন্টেই এক মানে পাশের বাড়ির মানুষটাকেও চিনি না আমরা। হুম, প্রচন্ড আইসোলেটেড থাকি। পাড়ার পাড়ার কনসেপ্টটাই নেই। সো আমার মেয়ের আসলে বাইরে গিয়ে যে খেলাধুলো করবে এবং সেটাও যে এটা আমি দিতেই পারব না। হুম, তো এগুলো তো বেসিক রাইট একটা শিশুর। যে ও একটা খেলার জায়গা পাবে। সেটা নেই। ও সারাদিন বাড়িতে থাকে। বাড়িতে থেকে কি হয় এখনকার বাচ্চারা সবাই অনলাইনে থাকে। সবাই অনলাইনে ওই YouTube দেখে, এটা করে, সেটা করে। ইভেন সেটাও তার জন্য সেফ না। এক্সাক্টলি। এবার সাইবার স্পেসটা তো আসলে একেবারেই সেফ না। বড়দের জন্যও সেফ না। হুম, ছোটদের জন্য তো নাই। সেই মনিটর করাটা অ্যাজ আ ওয়ার্কিং মাদার আমার তো মানে আমাকে প্রচন্ড টেনশনে থাকতো। যেটা আমার মাকে তো থাকতে হয় না। ওই সময় আমাদের সময় ছিলই না। আমরা বেশি হলে গল্পের বই পড়তাম এবং সেটা পড়াশোনা বাদ দিয়ে বই পড়তাম বলে মাঝে, মাঝে বকাও খেতাম। কিন্তু এখনকার না সেফটি কনসার্ন টা অন্য লেভেলের। একদম। মানে এটা যেগুলো আমার মাকে করতে হয়নি, যেটা আমাকে সারাক্ষণ সেই টেনশনে থাকতে হয় যে কাদের সাথে মিশছে, অনলাইনে কাদের সাথে মিশছে, কি করছে। সেটা আমি যখন অফিসেও থাকছি, ও যখন স্কুল থেকে আসে তখন আমি যেরকম ওকে ওটা বলতে হয় যে, "তুমি কিন্তু মোবাইল নিয়ে থাকবে না। তুমি এটা করো, ওটা করো।" তারপরে কোথাও একটা যে নিয়ে যাবো ওকে কোথাও কোনো এক্টিভিটিতে নিয়ে যাবো, সেটা কাউকে সাথে নিয়ে যেতে হবে এবং নিয়ে আসতে হবে। এবং আমার পক্ষে সেটা করাও খুব ডিফিকাল্ট। বিইং আ ওয়ার্কিং মাদার যে আমি ওকে একটা বাইরে কোথাও খেলতে নিয়ে যাবো, সেখানে বসে থাকতে হবে। কারণ ওই again সেফটি কনসার্ন। ওকে। তো আমরা কিন্তু ছোটবেলায় আমার মনে আছে যে আমি ক্লাস 5-6 থেকে আমরা পাড়ার বন্ধুরা মিলে হেঁটে, হেঁটে স্কুলে যেতাম। স্কুল কাছেই ছিল, হাঁটা পথে। হেঁটে, হেঁটে বাড়িতে ফিরতাম। এটা কিন্তু খুব নরমাল ছিল। এখন কিন্তু আমরা সেটা ভাবতে পারি না যে আমার মেয়ে হেঁটে, হেঁটে স্কুলে যাবে, বন্ধুদের সাথে আবার হেঁটে, হেঁটে বাড়ি ফিরবে। হুম। তার মানে আমাদের আ সময় অনেকটাই বদলেছে এবং সেই সাথে মেয়েদের জন্য, স্পেশালি মেয়ে বাচ্চাদের জন্য পৃথিবীটা অনেক সংকুচিত হয়ে এসছে। আরো বেশি মনে হয় ঘরের মধ্যে ঢুকে গেছে। আপু আপনি কি বলবেন? না, এর চেয়ে স্যাড কথা আর কি হতে পারে? যে আজকে আমাদের চাইল্ডহুডে, আমি তো ওর চেয়েও মানে সবার চেয়েই বয়সে বড়। সো আমাদের চাইল্ডহুডে আমি যেই স্বাধীনতা পেয়েছি মেয়ে হিসেবে, যে আনন্দ করতে পেরেছি, যেই মুক্ত বাতাসে চলতে পেরেছে, আমার মেয়ে সেটা পারবে না। পারছে না। তো তাহলে তো এই ধরনের আলাপচারিতাটাই অর্থহীন হয়ে যাচ্ছে যে এত বছর পরে কেন এটা করতে হচ্ছে? আমি আমার মেয়ের ক্ষেত্রে যেটা বলি, আসলেই সেফটি কনসার্ন খুব ভয়ে থাকি আমরা সবসময়।
কিন্তু আমার মেয়ে বললাম যে আমার চেয়ে উল্টো খুবই। মানে সে খুবই ডানপিটে টাইপের মানুষ। আ ওকে যখন আমি বলি, "যেও না, সন্ধ্যার সময় একা হেঁটে, হেঁটে বনানীর রাস্তা দিয়ে যেও না।" ওর ১ম প্রশ্ন হচ্ছে যে, "যদি যেতে শুরু না করি, তাহলেই বা জায়গাটা তৈরি হবে কিভাবে? তোমরা সবাইকেই ঘরে রাখছো, তাহলে তো কোনোদিনই কেউ যাবে না। তা আমরা যখন ১ জন ২ জন করে ১০ জন ২০ জন বাইরে যাবো ওই সময়টায়, তখনই তো আ জায়গাটা তৈরি হবে।" তো এইটা হচ্ছে ওর পার্সপেক্টিভ। কিন্তু আমাদের তো সন্তান। হ্যাঁ। হ্যাঁ, মায়ের মন। হ্যাঁ, তো তখন আমাদের একটু ইয়ে লাগে। তারপরেও আমি ওকে অনেক কিছুই অনেক সাহস করে করতে দিই। এটার একটা কারণ হচ্ছে হয়তো আমি কথা বলে এমনভাবে ওর সাথে ওকে তৈরি করেছি, আ বা ও তৈরি হয়েছে নিজের মতো করেই। আমি ওকে ভরসা করতে পারি। আমাদের ছোটবেলায় কিরকম অদ্ভুত উল্টো ছিল। আমি কোথাও যেতে চাইলে আমি বলতাম, "না, রিক্সায় করে যেতে হবে, একা, একা যাবো।" আমার মা-বাবা ২ টা ধমক দিয়ে, "আরে! রিক্সায় আবার একা কি? রিক্শাওয়ালা আছে, রিক্সায় করে যাবে, রিক্সায় আবার একা কি?" বাড়িতে গাড়ি থাকা সত্ত্বেও আমাদেরকে বলা হতো যে, "ইউনিভার্সিটিতে কেন গাড়ি নিয়ে যাবে?" আমরা কোনোদিন ইউনিভার্সিটিতে গাড়ি নিয়ে যাইনি। রিক্সায় করে ইউনিভার্সিটি গেছি। আর এখন আমাদের ওই যে মিথিলা যেটা বলল যে টেনশন হচ্ছে যে কোথাও গেলেও হয়তো সাথে করে দিয়ে আসতে হবে। তো এই জায়গাটা থেকে তো আসলে রাষ্ট্র আমাদেরকে সাপোর্ট করছে না। সমাজ তো করছেই না। আসলে রাষ্ট্র না করলে সমাজ কোথা থেকে আপনার করবে? কি মনে হয় যে আমরা মানে উল্টো পায়ে পেছনের দিকে আসছি? নাকি কিছু জায়গায় সামনে যাচ্ছি এবং কিছু জায়গায় সাথে, সাথে আমাদের নানা ধরনের ইনসিকিউরিটিস ও চলে আমার আসছে? মনে হয় কি কোথাও গিয়ে ২ টা এক্সট্রিম পোল হয়ে যাচ্ছে। মানে কেউ একদম অন্য এক্সট্রিমে যাচ্ছে, কেউ এক্সট্রিম ঘরে, কেউ এক্সট্রিম বাইরে। এই যে মানুষের জীবনের একটা ব্যালেন্স থাকে, ঘর-বার মিলেই তো জীবন। হুম, হুম। আমি যতই বলি সংসার না, সংসার মানে কি? সংসার মানে হচ্ছে একটা ফ্যামিলি। মা-বাবা, ভাই-বোন, সন্তান-সন্ততি এই তো হচ্ছে ফ্যামিলি। তো ফ্যামিলি ছাড়া আমি যখন সমাজে বসবাস হ্যাঁ, মানব সভ্যতার ভিত্তি তো আমি তো তাই। আর একা থাকতে পারি না। এক্সাক্টলি। তো সমাজে থাকা মানেই একটা ঘর থাকবে। ঘরেরও কিছু কর্মকাণ্ড থাকবে। একইভাবে বাইরেরও থাকবে। এই জায়গাটা তারপরে মানে আমরা ছোটবেলা থেকে শুনেছি যে রাঁধে সে চুলো বাঁধে। কিন্তু মানে যে ভয়েল সাইন করে সে থালা বাসনে যে ধুতে পারে সেটা তো আমাদেরকে আসলে শেখানো না, হয় নাই। ছোট থেকে আমার মনে হয় যে ছোট থেকে যদি মানে আমাদের এটাই হয় যে আমরা সেফটি কনসার্ন এর জন্য মেয়েদেরকে বাড়িতেই রাখছি, তাহলে কিন্তু আমরা এই স্টেরিওটাইপটা ভাঙতেই পারবো না যে এটা চলতেই থাকবে যে ছেলেদের কাজ বাইরের আর মেয়েদের কাজ ঘরের। এটা কিন্তু আমরা ভাঙতে পারবো না। আরেকটু জায়গায় আমি একটুখানি মানে জিজ্ঞেস করতে চাই আপনাদের মতামত। আমি দেখেছি অনেক জায়গায় মানে যে সকল মেয়েরা বাইরে কাজ করেন, তারা যে বাইরে কাজ করতে পারেন তাতেই মনে হয় সমাজ তাকে অনেক কিছু দিয়ে দিয়েছেন। হ্যাঁ, মানে মহান সুযোগ সুযোগ তাকে দিয়ে দিচ্ছে। দেওয়া হয়েছে। এখন বাকি কাজগুলা তুমি আরো বেশি মন দিয়া করো, বেশি কষ্ট করে করো। সো এই জায়গাটা থেকে বের হয়ে আসলে মানে আমাদের যখন নারীরা বাইরে এত কাজ করছেন, তখন তাদের জন্য ওই কাজের সুযোগ তৈরি করা, তাদের জীবনটাকে আরেকটু সহজ করা। আমরা ডে কেয়ার এর কথা বলতে পারি। আমরা বলতে পারি যে বাসায় অন্য মেম্বাররা কিরকম আসলে সাপোর্টিভ হবেন। মানে দেখা যায় যে কাজ করে সারাদিন কাজ করে আসার পরে ঘরের মানুষ আরো বুম সামটা দিচ্ছে। হ্যাঁ, তুমি সারাদিন ছিলা সারাদিন না তো বাসায়। বাইরে। হ্যাঁ, সারাদিন বাজে মানে সারাদিন বাসায় বাইরে তুমি মানে খুব আনন্দ করে বেরিয়ে আছো এরকম টাইপের। সো এই জায়গাতে আসলে আমাদের বদল কিভাবে আসতে পারে বা এখনকার সিচুয়েশন কি আপনারা কি দেখছেন? মিথিলা আপু বলতে পারেন। প্রথমত আমাদেরকে এই যে কাজের যে একটা বিভাজন, বাইরের কাজ, ঘরের কাজ, কাজ তো কাজ। ছেলে, মেয়ে, মানুষ তো মানুষ। এখন একটা সংসারের জন্য ওই যে আবার আমি ইউনিটের কথাই আসি। একটা পরিবারের জন্য অনেক ধরনের কাজ থাকে। কিছু কাজ ঘরের থাকে, কিছু কাজ বাইরের থাকে। সেটা পরিবারের সদস্যরা সকলে মিলেই করবে জিনিসটা। কিন্তু এই যে বিভাজনটা এটা একটা অসম বিভাজন যে ঘরের কাজ এটা মানে মেয়েরই দায়িত্ব। ঘরের কাজ মানে হচ্ছে যেই কাজগুলো আমরা বলি যে এটা একটা টার্ম আছে এটাকে বলে আনপেইড কেয়ার ওয়ার্ক। মানে ঘরে রান্না করা, ঘর পরিষ্কার করা, সন্তান লালন করা, সন্তানকে লেখাপড়া করানো, আম বয়োজ্যেষ্ঠদের টেক কেয়ার করা। এই সকল কিছু মিলে বিনা পয়সায়। এবং এগুলোর জন্য এটা সব মেয়েদের কাজ এবং এগুলোর জন্য কোনো পয়সা 24/7 দিতে হয় না। মানে কোনো হ্যাঁ, ছুটি নেই। হ্যাঁ, এটা আনপেইড। এই বিনা পয়সার কাজগুলো কিন্তু এগুলো অনেক কাজ। এটা গ্লোবালি প্রতিদিন
16 বিলিয়ন ঘন্টা মেয়েরা এই আনপেইড কেয়ার ওয়ার্কে দেয়, এই ঘরের কাজে দেয়। 16 বিলিয়ন ঘন্টা প্রতিদিন, যেটা 2 বিলিয়ন ফুল টাইম চাকরির সমান যদি ইকুইভ্যালেন্ট করি। আর যদি ইকোনমিক টার্মে বলি, বাংলাদেশে টোটাল জিডিপির 12 থেকে 18% হচ্ছে এই আনপেইড কেয়ার ওয়ার্কের কন্ট্রিবিউশন, যেটা মেয়েরা কোনো পয়সার বিনিময়ে করে না, বাড়িতে করে। এবং কিছুদিন আগে যখন এই মানে অর্থের বিনিময়ে কাজের ব্যাপারটা আসলো, মানে যে ঘরের কাজের যে একটা অর্থনৈতিক মূল্য সেটা নির্ধারণ, তখন কিন্তু আমরা নানা ধরনের কথা আচ্ছা, শুনেছি। ঘরের কাজের অর্থনৈতিক মূল্য মানে এই না যে তাকে আজকে পয়সা আমার দিতে হবে। হ্যাঁ, আজ বাচ্চাকে আমি দেখছি এবার আমাকে পয়সা দে, সেটা না। এটার অর্থনৈতিক ইকুইভ্যালেন্সিটা দেখানো কারণ হচ্ছে যে যদি আবার ভ্যালুইড। হ্যাঁ, যেন আমরা বুঝতে পারি, এটা আমরা রেকগনাইজ করতে পারি যে এটা একটা অনেক ইম্পোর্টেন্ট কাজ, যেটার জন্য আমরা কিছু দিচ্ছি না নারীকে। এবং যেটা শুধু নারীর কাজও না কিন্তু, এটা তো একটা পরিবারের সকলের কাজ হওয়া উচিত। নারী পুরুষ দুজনকেই কাজটা ভাগাভাগি করা, মানে এটাই স্বাভাবিক। কিন্তু সেটা হয় না। আমরা আশা করি যে এখন নারীর অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, নারী এখন বাইরে কাজ করছে। কিন্তু এই ঘরের কাজটা যে আমরা ভাগ করে নিব সেটা করি না। সো নারী এখন কি করে? বাইরের কাজও পুরোটা করে। কারণ এখন তো স্পেশালি দেখি যে এখন সবাই খুব চাকরি করা মেয়েই চায় বিয়ের জন্যেও, যেন সে ইকোনমিক কন্ট্রিবিউশন করতে পারে, মানে মনিটারিলি সেটা করতে পারে কিন্তু পরিবারে। বাসার রান্নাটা আবার ওই কিন্তু আবার কাজটা বাসার মেয়েই করে। কাজগুলো কেউ ভাগ করবে না। না, হ্যাঁ। তো সেটার কারণে এটাকে বলে এখন, এটা যে ৩ গুণ বার্ডেন এখন নারীর উপরে। ওকে বাইরে কাজ করে টাকা কামাই করতে হবে এবং আবার ওকে বাড়িরও সব কাজগুলো ওকেই করতে হবে। এটার জন্য ফিজিক্যাল লেবার তো একটা, যে শারীরিক, মেন্টাল লেবার, এই যে সারাক্ষণ সবকিছুকে একটা মানে এই যে কোঅর্ডিনেট করতে থাকা। কাজের লোক কখন আসছে, আচ্ছা একে কি ওষুধ খাওয়াতে হবে, আমার মেয়েকে পড়াতে হবে, ওর পরীক্ষা। এই সবগুলো যে মানসিক ভার, এটা শুধু শারীরিক ভারটা না, মানসিক ভারটাও পুরোটাই নারীকে নিতে হচ্ছে, যেটা প্রচন্ড আনফেয়ার। তো আগে আমাদেরকে রেকগনাইজ করতে হবে যে এই আনপেইড কাজগুলো যেগুলো হয়ে যাচ্ছে মনে করছে, এবং এটা আসলে নারী পুরুষকে মুখোমুখি দাঁড় করানো না, এটা তো সকলের কাজ। একটা পরিবারের কাজটা দুজনেরই কাজ। এবং কিছু, কিছু কাজ আছে যেগুলো বেসিক লাইফ স্কিল। মানে যেমন রান্না করাটা। এটা তো একটা বেসিক লাইফ স্কিল যে মানে আমি তোমাকে যদি খেতে হয় তোমাকে তো রান্নাটা জানতে হবে। মানে এক্সাক্টলি, যে খাওয়াটা তো আমি কারোর যদি জন্য আলাদা না। ধরলাম যে আমি একা কোথাও বিদেশে একটা কোথাও গেছি। সেখানে আমাকে রান্না করে খেতে হবে না? আমি কি সেখানে বসে থাকবো যে কেউ আমাকে খাবার দিয়ে যাবে? তো হতে পারে না। আমি কি আমার বাসনটা ধুয়ে রাখতে, প্লেটটা ধুয়ে রাখতে পারি না? আমি কি আমার মানে উম সন্তান তো দুজনেরই সন্তান। আমার সন্তান কি লেখাপড়া করছে, সামনে পরীক্ষা, সেটা কি দুজন মিলে ভাগ করে নেওয়া যেতে পারে না? তো সেটাই বলছি যে এই কাজগুলো তো আসলে দুজনের কাজ। কিন্তু এটা চাপিয়ে দেয়া হচ্ছে একজনের উপরে। আ এবং ধরেই নেয়া হচ্ছে এটা নারীর কাজ। এটা কোনো নারী এটাতে কোনো দক্ষতা, আলাদা করে দক্ষতা অর্জন করেনি এখানে। ইভেন ধরেন অর্থনৈতিক ডিসিশন মেকিং এর জায়গায় একটা নারী যখন বাইরে কাজ করে, সে বেতন পাওয়ার পরে সেই বেতনটার উপর তার আসলে কতটুকু কন্ট্রোল থাকে। আমরা যদি পুরো বাংলাদেশের চিত্র দেখি, ধরেন ঢাকা শহর ছাড়াও যে সকল নারীরা ধরেন মানে আ শ্রম শ্রমজীবী, তারাও যে টাকাটা আনেন সেই টাকাটাকে তিনি আসলে নিজের ইচ্ছামত খরচ করতে পারেন কিনা। নিজের বাবা-মাকে বা নিজের ফ্যামিলিকে আসলে মানে আগে যে ফ্যামিলিতে ছিলেন সেখানে তারা কন্ট্রিবিউট করতে পারেন কিনা। এবং ওই জায়গা থেকেই কিন্তু আসলে একটা মেয়ে বাচ্চাকে কিভাবে মানুষ পালবে এবং তাকে কতটা দামি মনে করবে সেটার একটা সম্পর্ক কালকে থাকে। যেমন আমার বাড়িতে আমাকে যে সাহায্য করে মেয়েটি আসে, সে এসে আমাকে বলছে যে, আ আমার জামাই আমারে কয় যে, "সব কামাই করে খালি মায়েরে খাওয়ানোর লিগা।" মানে ওর মাকে খাওয়ানোর জন্য। তো আমি বলছি, "আপনি বলবেন যে, 'হ্যাঁ, আমি তো রোজগার করি আমার মার জন্যই তো করব।' আপনি করেন। আপনারটা আপনি করেন। হুম, আমারটা তো আমি মার জন্যই করব।" হুম। তো ও যে রোজগার করে ওর মাকে দেয়, সেটার জন্য অনেক কথা শুনতে হয় ওর স্বামীর কাছে। সো এইটা তো আসলে হয়েছে। এখন যেমন কি হয়েছে, মেয়েরা রোজগার করছে, রোজগারের টাকাটাও অনেক ক্ষেত্রে তুলে দিতে হচ্ছে। আবার ধরুন আমাদের মতো যারা একটু প্রিভিলেজড, হুম, একটু ভালো জায়গায় আছি, তাদের কি হচ্ছে, ধরুন বাজার-হাট আমাকে করতে হয়। তার মানে কি? পয়সাও কিন্তু আমিই দেই। হুম। মানে যা, যা সংসারের খরচ, যা কিছু সবকিছু করছে, আমিই রোজগার করছি, আমিই কিন্তু খরচ করছি। ওইটাও আবার আমার চাইতে ইয়ে লাগছে যে, না আমি আবার চাইবো ওর কাছে।
ঘটনাটা কি দাঁড়ালো? সব দিকেই তো লস। হ্যাঁ, একদম। আবার বুয়া যদি রান্নাও করে বা বাসায় হেল্পিং হ্যান্ড যদি রান্নাও করে, সেই রান্নাটাও তো আপনিই দেখছেন যে আসলে কি রান্না হ্যাঁ, হচ্ছে। এই ব্যাপারে অবশ্য আমি বললে আমার খুব মিথ্যা কথা বলা হবে। কারণ আমি কোনোদিন রান্না করিনি। এবং রান্না ছাড়াই আমার সংসার টিকে গেছে এতদিন। ওকে, মানে রান্নাটা এবং আসলে কে সেটা করে? এবং না করলেও সেটা স্বাভাবিক। নাই যেকোনো একজন যদি জানে এবং সে হ্যাঁ, এই মানে বিষয়ে আমি করিনি কোনোদিন রান্না। এক্সাক্টলি এটা না জানাটাও স্বাভাবিক। এবং কেন এই এই যে মানে আমি জানি যে এই কথাগুলো হলেই বাইরে বলা হবে যে এই যে মেয়েদেরকে নষ্ট করে দিচ্ছে এসব কথা বলে মেয়েরা আর বাড়ির কাজ করবে না। মেয়েরা এটা আর্ন করে আর বাড়িতে দিবে না। এইসব কথাবার্তাগুলো চলতে থাকবে। কিন্তু এটা মানে এটা যদি একটা মানুষ যদি সত্যি আ এটা নিয়ে ভাবে বুঝতে পারবে যে এতে নারী পুরুষ দুজনেরই লাভ। কারণ একটা পরিবারে কিন্তু আমি যদি একটা মানুষের উপর অনেক কিছু চাপিয়ে দিই, বাড়ির কাজ, বাইরের কাজ, অনেক মেন্টাল লোড, ফিজিক্যাল লোড, তাহলে সেই মানুষটার কিন্তু তার মানসিক স্বাস্থ্যটা সুন্দর থাকবে না। তখন সেই পরিবারের ভারসাম্যটা নষ্ট হবে। স্বামী-স্ত্রীর সম্পর্কের ভারসাম্যটা নষ্ট হবে। তো যদি এরকম হয়, আমি বলছি একটা এক্সাম্পল দিচ্ছি যে স্বামী-স্ত্রী দুজনেই বাইরে কাজ করেন। এবং দুজনেই বাইরে কাজ করলে কি হচ্ছে যে তাদের দুজনের অর্থনৈতিক একটা অবস্থানটা ভালো হচ্ছে। হুম, তখন তারা কি করতে পারে? তারা বাড়িতে একটা রান্নার জন্য একটা লোক রাখতে পারে। তারা বাচ্চার পড়ানোর জন্য একটা টিচার রাখতে পারে। দুজনের সাথে সময় কাটানোর সেই সময়টা বাড়ছে এবং সন্তানকেও সুন্দর সময় দিতে পারছে। তো লঙ্গার টার্মে ইটস মোর সাস্টেইনেবল ফর আ ফ্যামিলি। একটা পরিবারের জন্য এটা অনেক সাস্টেইনেবল যদি এই কাজগুলো ভাগ করে নেয়া যায়। এক হ্যাঁ, হুম, এইখানে আমি একটু মানে আমি যেটা বলতে চাই যে এখানে we are not talking about মেয়েদের কাজ কমানো। বিষয়টা এটা না। বিষয়টা হচ্ছে যে সবাই মিলে এবং সবাইকে সব করতে হবে না। এইগুলো বোঝানোর জন্য এখন দরকার হচ্ছে এই যে আমি একটু আগে একটু কষ্ট করে বললাম যে এই কথাগুলোর কি অর্থ, কেন আমরা বসছি? কিন্তু এই বসাগুলো খুব জরুরি। এই বলাগুলো খুব জরুরি। আমরা যে আলোচনা করছি সেটা যদি হয়তো ৩ জন মানুষ গালি দেবেন, কিন্তু একজন মানুষ তো ভাবতেই সেটাও অনেক বড় পাওয়া। বাট ওই যে ডিসিশন মেকিং এর জায়গায় আপনি বলছিলেন যে মানে কারা আসলে ডিসিশন নিচ্ছে যে কাজে আমি কাকে নেব, হ্যাঁ, কাকে আসলে আমি প্রমোশন দিব। সেই জায়গাগুলোতে মানে যখন নারীরা আসেন আমরা পার্সেন্টেজে দেখলে খুবই কম। বাট আপনারা দুজনই আসলে আ লাকিলি এবং নিজেদের যোগ্যতায় আপনারা ওই জায়গাটায় আছেন। আপনি একটা এত বড় একটা অ্যাডভার্টাইজিং কোম্পানির এমডি হিসেবে আছেন। আপু একটা পুরো ব্র্যাকের একটা ডিপার্টমেন্টের হেড হিসেবে আছেন। সো আসলে নারীদেরকে যখন মানে কাজে নেয়া হয় মানে আমি আসলে কি বলব? দেখবেন যে সে তার যোগ্যতায় প্রমোশন পেয়েছে বা চাকরি পেয়েছে তার থেকে আরো বেশি কথা হয় যে হ্যাঁ, বসকে খুশি করা সেটা হয়েছে। আমরা তো পড়াশোনায় নিশ্চয়ই সবচেয়ে বেশি ফেস করেছি। ভালো রেজাল্ট করলেই ১ম কথা হচ্ছে যে কিভাবে ভালো রেজাল্ট করল? সত্যি? হ্যাঁ, মানে আমরা তো এটা সেখান থেকেই শুরু হয়। সেখান থেকে তারপর কর্মক্ষেত্রে এসেও সেটা হুম, রিফ্লেকশন পাওয়া যায়। যে যখনই একজন নারী খুব একটা ভালো একটা পজিশনে বড় একটা ডিসিশন মেকিং পজিশনে আছে তখনই বলে, "ও কি করে গেল ওখানে?" আর আপনি যদি একটুখানি রূপবতী হন তাহলে তার কোনো কথাই নেই। মানে মোটামুটি ওখানে স্ট্যাম্প মেরে দেওয়া যায় সিওর ওয়ে যে আর আসলে সেজন্য নেওয়ার ক্ষেত্রে যেটা হয় অ্যাজ অ্যান এমপ্লয়ার হুম, আমি বলি, সেটা হচ্ছে মেয়েদের ৪ মাসের ম্যাটারনিটি লিভ। এটা আমি জানি। ঠিক আছে। আমি এমপ্লয়ার হিসেবে বলছি। আমার কিন্তু হচ্ছে আমার কাজ করতে হবে। কাজ চলতে হবে। রিসেন্টলি একটা ইয়ে হলো মেয়েদের কর্মঘণ্টা কমানোর বিষয়ে আলাপ হচ্ছে। এটার কনসিকুয়েন্স কি? এমপ্লয়ার হিসেবে আমি কি করব? আমার তো কাজ করতে হবে। আমার তো বিজনেস এন্টিটি, হুম, ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমি সেখানে অনেক মেয়ে নেব যাদের কর্মঘণ্টা কম। কম পুরুষ নেব। আমার চলবে? সো কনসিকুয়েন্স টা কি? মেয়েদের চাকরি কম পাবার সম্ভাবনা। পুরুষদের ব্যাখ্যাটা কি হবে? দরকার নাই। তুমি বাসায় থাকো। তোমাকে আমি খাওয়াবো। তোমাকে কেন রোজগার করতে হবে? কিন্তু আমার কাছে মনে হয় এটা একটা লং টার্ম মানে নেগেটিভ ইমপ্যাক্ট ওই আমাদেরকে আবার পেছন দিকে টানার জন্য আম একটা বড় ইয়ে হিসেবে কাজ করবে। যেটা আমাকে খুব শঙ্কিত করছে। হুম, আমার কি মনে হয় যে মেয়েদের আসলে নারী পুরুষ
আমরা যদি ছোটবেলা থেকে একই রকম মানে আমি ধরছি যে একটা পরিবারে একটা ছেলে একটা মেয়ে বড় হচ্ছে। যদি সে একই রকম সুযোগ সুবিধা পেয়ে একই রকম অর্থনৈতিক অবস্থান, সামাজিক অবস্থানে বড় হয়, একই রকম এডুকেশনাল একই মানের এডুকেশনাল ইনস্টিটিউশনে লেখাপড়া করা এবং তারা কিন্তু সমান পরিমাণ দক্ষ হতে পারে। এবং সেখানে কোনো প্রয়োজনই নাই যে ৫ ঘন্টা ৮ ঘন্টা এগুলো সব বোকা কথা। মানে আমি যেহেতু মানে এই পুরো এত বছর কাজ করছি সেই ৮ ঘন্টার ইয়েতে নিয়মে এবং আমার একটা সন্তান আছে। আম খুব সুন্দর করে একজন নারী চাইলে সেটা করতে পারে। কিন্তু তার যেই জিনিসগুলো দরকার সেটা হচ্ছে তার একটা চাইল্ড কেয়ার দরকার। হুম। আমার সন্তান আমি যেখানে যেই প্রতিষ্ঠানে আমি কাজ করছি সেখানে একটা ডে কেয়ার আছে। আমার বাচ্চাকে আমি সেই ডে কেয়ারে নিয়ে গেছি ম্যাটারনিটি লিভ শেষে ৫ মাস বয়সের থেকে ও ডে কেয়ারে থেকেছে। আমি কাজ করেছি, ওকে গিয়ে দেখে এসেছি। আমি এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতাম। ওকে আমি সেটা করাতে পেরেছি। সুন্দর করে ৩ বছর আমার মেয়ে ওখানে ছিল। তারপর তো স্কুলে চলে গেল। তো সেটা যদি একটা চাইল্ড কেয়ার এনশিওর করলে এটা সম্ভব। ৮ ঘন্টা একটা মেয়ে অনেক মনোযোগ দিয়ে কাজটা করতে পারে। আম তারপরে তার যেটা দরকার হচ্ছে তার ফ্যামিলির সাপোর্ট দরকার। তার পরিবারের সাপোর্টটা দরকার। যে এই বাচ্চাটাকে যখন স্কুলে গেছে আমার বাবা-মা সেই সাপোর্টটা দিয়েছে, স্কুলে আনা নেয়ার সাপোর্টটা দিয়েছে। তো বাবা-মা বা স্বামী বা যে মানে যেভাবেই হোক একটা সাপোর্ট সিস্টেম দরকার। এই আমরা যেটা করি কি আমরা না এই চাইল্ড কেয়ার দিব না, আমরা সাপোর্ট সিস্টেম দিব না। উল্টো কর্মঘণ্টা কমানোর কথা বলি। যেটা কোনো মানেই নেই আসলে। তার সন্তান থাকে, তার অন্য অনেক কাজ থাকে। তো ৮ ঘন্টার প্রোডাক্টিভিটিটা অনেক বেশি দিতে পারে। কারণ মেয়েদের দেখা যায় যে সামাজিক অবস্থার কারণেই আ ওর ওর যে একটা আছে ঠিক আছে আমি একটু অফিসে বেশি সময় কাটালাম। আমি একটু অফিসের পর আড্ডা মারলাম। সেরকমটা আমাদের সমাজে সুযোগটাই খুবই কম। সামাজিক অবস্থার কারণে। যার কারণে আমার মনে হয় না যে মেয়েদের কর্মঘণ্টা কমানো খুব একটা বুদ্ধির কাজ। বরং ৮ ঘন্টাতে ওই মেয়েটা অনেক বেশি প্রোডাক্টিভিটি দিবে। আমাদের যেটা উচিত যে তার জন্য অন্য সাপোর্ট সিস্টেম গুলো তৈরি করা। পরিবারের সাহায্য, ডে কেয়ার এর ফ্যাসিলিটি দেয়া, পেইড ম্যাটারনিটি লিভ দেয়া। আমরা পেইড ম্যাটারনিটি লিভ পুরুষদের জন্য দেই না। এখন ওই 2 উইকস দেই ওইয়া। হ্যাঁ, এই 2 উইকস টা দেই এবং 2 উইকস এর যে কি কাজ হয় আমি জানি না। তো সে 2 উইকস এ একটা বাচ্চারও 2 উইকস এ কিছুই হয় না। মানে একটা বাচ্চা ২ সপ্তাহ বাড়িতে বাবাকে পেল। তারপর সেটা আরো অনেক লম্বা সময় দরকার। অনেক দেশে আছে যেখানে আম সমপরিমাণ প্যাটার্নিটি লিভ থাকে। কারণ মা একটা সময় পর্যন্ত থাকে, প্রাইমারি সময়টাতে শুরুতে যখন দরকার হয়। হুম, হুম। তারপরে মা কাজে জয়েন করে। এরপরে বাবা প্যাটার্নিটি লিভ নেয়। এরপর বাবা বাচ্চাটার দেখাশোনা করে। এটা সম্ভব। অ্যাকচুয়ালি আমাদেরকে ধরে ৩ মাসের প্যাটার্নিটি লিভে পাঠিয়ে দেয়া উচিত এবং মাটাকে কাজে ফেরত আনা উচিত। ওকে। সো সেই জানি না এটা একটা মানে সিস্টেম ইস্যু। কিন্তু এটা করা উচিত। তাহলেই আস্তে, আস্তে রেসপনসিবিলিটি গুলো নিতে শিখবে সকলে। ওকে। সো মানে মেন্টালিটি তো একটা বড় জায়গা আসলে। মানে ওই যে বলছিলেন যে 2 উইক দিলেও 2 উইক আসলে কি কতটুকু কি হচ্ছে। সো মেন্টালিটি চেঞ্জ এর জায়গায় মানে যুগ, যুগ ধরে আমাদের মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেটা নাটক, সিনেমা কিংবা অ্যাড যাই বলেন না কেন। আপনি মানে নিজে তো আসলে পারফর্মার হিসেবে ছিলেন এবং নির্দেশনা দিয়েছেন আপনি আপনার ফ্যামিলিতে ছিল। আপনি একটা অ্যাডভার্টাইজিং ফার্ম এর এমডি। সো সেই জায়গায় আপনি আসলে কি মনে করেন? আমাদের মিডিয়া কি তার ভূমিকাটা আসলে পালন করছে কিনা? এটা কি স্টেরিওটাইপকে আরো বেশি উস্কে দিচ্ছে নাকি স্টেরিওটাইপকে মাঝে, মাঝে চ্যালেঞ্জও করছে? বর্তমানে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমি যদি আমার অভিজ্ঞতাটা বলি, আমার প্রধান কাজের জায়গা থিয়েটার, মঞ্চ। ওখানে আমরা সবসময় আমি আমার জন্মের পর থেকে থিয়েটার দেখেছি। থিয়েটারের সাথে যুক্ত হয়েছি পরবর্তীকালে। থিয়েটার সবসময় স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করেছে। আজ পর্যন্ত করে যাচ্ছে। কিন্তু আনফরচুনেটলি থিয়েটার খুব অল্প সংখ্যক মানুষের কাছে পৌঁছায়। একদমই লিমিটেড পিপল থিয়েটার দেখে। সেই কারণে ওইটার ইমপ্যাক্টটা আমরা অনেক বড়ভাবে ছড়িয়ে দিতে পারি না। কিন্তু থিয়েটারে আমরা জানি যে আমরা সবসময় স্টেরিওটাইপকে চ্যালেঞ্জ করেছি। আমরা নেগেটিভিটির বিরুদ্ধে দাঁড়িয়েছি। যেই উচিত কথা বলা দরকার, সেই উচিত কথাটা আমরা বলে এসছি, বলে যাচ্ছি এবং প্রবাবলি বলে যাব। অন্যান্য মাধ্যমে যদি দেখি, আ আমার পেশা বিজ্ঞাপন। আনফরচুনেটলি বিজ্ঞাপন তো একদমই একটা আম কি বলবো? পারপাসফুল কমিউনিকেশন। হুম।
বিজ্ঞাপন আসলে পাবলিক যেই কালচার, পপুলার কালচার সেটাকেই রিপ্রেজেন্ট করে। সো মানুষ যা চায় বিজ্ঞাপন সেটাই দেয়। সো জনগণ, মানসিকতা, সমাজ, রাষ্ট্র যেরকম বিজ্ঞাপন দেখলে আপনি বুঝবেন যে এই দেশ আবার আপা আমাদের মতো মানুষের কথার কারণে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি থেকে গ্লো অ্যান্ড লাভলি নাম দিতে আসলে বাধ্য হয়। মানে যখন শুধুমাত্র ফর্সাটাকে প্রমোট করার বিরুদ্ধে যখন কথা হয় আসলে, তাই? এবং এটাতেও খুব একটা উপকার হয় বলে আমার মনে হয়। কিন্তু আমরা একটু আগে কথা বলছিলাম যে মানে আমি নারী, আমি সব পারি। হ্যাঁ। এই ধরনের একটা আ যে কথা এসেছিল অ্যাডভার্টাইজিং এর জায়গায় সেটাকেও আসলে আমরা প্রবলভাবে মানে বিরোধিতা করেছি। বিরোধিতা হ্যাঁ। করেছে। এই জিনিসগুলো ভীষণ পজিটিভ একটা ট্রেন্ড যে আমরা এখন অনেক সেনসিটিভ। একটু হলেই এটাও আবার সোশ্যাল মিডিয়ার একটা ইতিবাচক দিক। সোশ্যাল মিডিয়ার কারণে ভয়েসগুলো অনেক দ্রুত অ্যামপ্লিফাইড হয়ে যায়। যখন আপনি চলচ্চিত্র করবেন, নাটক করবেন, গান করবেন, শিল্প মাধ্যমের কোনো একটা জায়গায় থাকবেন, তখন তো আসলে আপনি যেকোনো ব্যবসায়ী একটা নন। দায়বদ্ধতাও থাকে। অবশ্যই থাকতে হবে। আপনি যখন সাংবাদিক, পত্রিকা অবশ্যই আপনার বিক্রি হতে হবে। কিন্তু সাংবাদিকতার সাথে যদি আপনি এখন একজন কন কন্ট্রাক্টর বা কি বলে? কন্ট্রাক্টরই যদি একরকম বলেন, তাহলে তো খুব বিপদ হয়ে যাবে। ভেরি ট্রু, ভেরি ট্রু। সো সোশ্যাল মিডিয়া আমি জানি আপা সোশ্যাল মিডিয়াতে মানে Facebook চালান না। কোনদিন চালাইনি। অনেক শান্তিতে আছেন মনে হচ্ছে আমার। আমি আর মিথিলা আপুকে একটু হিংসা করছি নাকি? জি। এ সত্যি শান্তিকে হিংসা। না, না হিংসা করার কিছু নেই। কারণ আমি তো অনেক পিছিয়ে আছি। সোশ্যাল মিডিয়াতে নেই বলে অনেক আমার মনে হয় কেউ পিছিয়ে থাকে না। কিন্তু সত্যিকারের গল্পটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে পেছনে টেনে ধরার গল্পগুলো অনেক বেশি হয়। আপনারা যারা প্রত্যেকে নিশ্চয়ই আমরা এক্সপেরিয়েন্স করেছি এবং মানে যাদেরকে একটু বেশি মানুষ চেনে তার মানে তাদেরকে ভালোবাসেও বেশি মানুষ, পেছনে টেনে ধরার মানুষের সংখ্যাটাও তখন বেশি হয়ে যায়। তো মিথিলা আপুর কাছে আমি জানতে চাইবো যে এটা নিশ্চয়ই অনেক মানুষ জানতে চাইবে আম স্পেশালি ফর মানে মেয়েদের জন্য যে পাছে লোকে কিছু বলে। এটা মনে হয় সবচেয়ে বেশি আমাদেরকেই ভাবতে হয়। মানে আমরা ভাবি এবং আমাদেরকেই সবচেয়ে বেশি আসলে পেছনে সবকিছু উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে হয়। যখন মানে রাফিয়াত হোসেন মিথিলা যখন পিএইচডি ডিগ্রি করেন তখনও তার ডিভোর্সের কারণ নিয়েই আসলে মানুষ ঘুরপাক খেতে তো থাকে। ব্যর্থ। সো হ্যাঁ, একদম মানে সংসার করতে পারল না। সেই জায়গা হ্যাঁ, পিএইচডি করে কি হবে? হ্যাঁ, সংসারই করতে পারবে। হ্যাঁ। সো মানে কিভাবে আসলে সবকিছু মানে শুনে, না শুনে, হ্যাঁ। পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া যায়। মূল মন্ত্রটা আসলে কি? সে কি বলছে সেটা তার পরিচয় বহন করে। আমার পরিচয় কিন্তু আমার সাথে সেটা কিছু কোনোভাবেই এটা সে আমাকে নিয়ে বলছে ঠিক আছে কিন্তু সে কি বলছে? তার একটা আইডি আছে। সেটা ফেক হোক, এটা আসল হোক, সে ওখানটায় কি বলছে এটা তার পরিচয়কেই বহন করে। ওটা আমার দায়বদ্ধতা না। তো ওটা নিয়ে আমার ভেবে কোনো লাভ নেই। কারণ আমি তো আর কাউকে গিয়ে বাজে কথা বলছি না। আমি আমার কাজটা করে যাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমার সন্তান লালনে, আমার লেখাপড়াতে, আমার বাড়ির বিল পে করতে, আমার গাড়ির তেল ভরতে, এগুলোতে আসলে তারা কেউ আমাকে কোনো হেল্প করছে না। এবার তারা যদি দুটো কথা বলে আমার অ্যাকাউন্টে পয়সা আসতো, তাহলে হয়তো আচ্ছা ঠিক আছে এটা একটা ইম্পোর্টেন্ট বিষয় হতো। আসছে না তো। তো আমারটা আমাকেই করতে হচ্ছে। তো সেই তবে কারণে আমি আমার কাজটাই করে যাই। আমার একটু প্রশ্ন জাগে সবসময় যে এত ঘৃণা, এত রাগ, এত ক্রোধ মানুষের ভেতরে মানে সোশ্যাল মিডিয়া না থাকলে বোধহয় বোঝাই যেত না। ভেরি ট্রু। যে কি করে আসে? মানে যেই মানুষটাকে আমি চিনি না, তাকে একটা গালি দিয়ে আমার কি আনন্দ! মানে এইটার কিন্তু একটু আমাদের মানে গবেষণা হওয়া দরকার। তোমরা অ্যাবসলিউটলি। মানে গবেষণা দরকার যে তো আপু আমার মনে হয় এখানে আমাদের কিছু দায়বদ্ধতা পরিবারের এবং রাষ্ট্রের দুটো ক্ষেত্রেই আছে। মাইক্রো লেভেল এবং ম্যাক্রো লেভেলে। দায়বদ্ধতা আছে কারণ আমার শিক্ষা ব্যবস্থা আমাকে কি আমাকে সহমর্মিতা শেখাচ্ছে, আমাকে এমপ্যাথি শেখাচ্ছে, আমার শিক্ষা ব্যবস্থা আমাকে এথিক্স শেখাচ্ছে। আমার শিক্ষা ব্যবস্থা বলতে কিন্তু গ্রামের ওই প্রাইমারি স্কুলটার কথা আমি বলছি। হুম, রাইট। সেখান থেকেই তো আসছে বা শহরের হোক আর গ্রামের হোক, ওই প্রাইমারি স্কুলটার কথা বলছি, ওই মাদ্রাসাটার কথা বলছি, ওই কিন্ডারগার্টেনটার কথা বলছি যে সেখানে কি শেখাচ্ছে শিশুদের বা পরিবার থেকে কি
শিখছে তারা যে বড় হয়ে ঐরকম একটা অ্যাডাল্টরাই এরা বলছে যে ঐরকম একটা অ্যাডাল্টে পরিণত হচ্ছে যার ভেতরে এত ক্রোধ, এত আক্রোশ। হুম, হুম। মানুষ হিসাবে মানুষের প্রতি এইটুকু দায়বদ্ধতা আমার এবং থাকা উচিত। পরমত সহিষ্ণুতা যেটা মানে ছোটবেলায় হয়তো ওই গুণের নাম হিসেবেই পড়েছে। কিন্তু অন্যের মতকে সম্মান জানানোটা আমরা আসলে শিখিনি। মানে আমার থেকে ভিন্ন মত মানেই তাকে অসম্মান করার, তাকে বাজে কথা বলার অধিকার তো আমি মেয়েদের রাখি না। ক্ষেত্রে মতও প্রকাশ করতে হয় না, না। হ্যাঁ, মেয়েদের মেয়ে ক্ষেত্রে সেটাই তো যথেষ্ট। you just have to be a woman. গার্ল তা হবে, তাহলেই হবে। একটা কি আমি কেন সোশ্যাল মিডিয়ার কথা বললাম, যদিও আমি এখানে নেই কিন্তু জানি তো মানুষের সম্পর্কে কি বলা হয়, কি করা হয়। একটা হিউম্যান সাইকোলজি বোধহয় আছে, ওই মানুষটিকেই যদি এখন সামনে এনে দাঁড় করিয়ে দেওয়া যায় সে কিন্তু বলতে পারবে না। যেহেতু দেখা যায় না, সামহাউ তার মধ্যে, এবং এটাও বোধহয় এক ধরনের অপ্রাপ্তি থেকে আসে, না পাওয়া থেকে আসে। মানে তার জীবনেও হয়তো এমন কিছু, মানে এটা যে পার্টিকুলারলি এই ক্রোধেই হুম। এর প্রতি আক্রোশ ব্যাপারটা হয়তো তাও নয়। মানে আমরা যদি আমার রাষ্ট্র ব্যবস্থা বলি, সমাজ ব্যবস্থা বলি, এত অপ্রাপ্তি, এত না পাওয়া, এত সব দিকে হাহাকার। এই একটা জীবনে আমি যদি নিজেকেই প্রশ্ন করতে না পারি, আর সারাক্ষণ ও কি করলো, ও কি করলো, ও কি করলো, ওকে একটা গালি দিয়ে, ওকে একটা খারাপ কথা বলি, তাহলে আপনার খারাপ জিনিসগুলোই পৃথিবীতে রয়ে যাচ্ছে। আপনাকে ওই কারণেই লোকে মনে রাখে। আমাদের আসলে এত গল্প মানে ৩ জন ৩ ধরনের জায়গা এবং আর প্রতিটা মানুষের আমার মনে হয় কেউ হয়তো বলতে পারেন, কেউ অতটা বেশি এক্সপ্রেস করতে পারেন না, শব্দের মাধ্যমে প্রকাশ করতে পারেন না। কিন্তু গল্প বললে আসলে শেষ হবে না। কিন্তু সময় তো শেষ হয়। সো আমরা আসলে স্টেরিওটাইপ নিয়ে কথা বলছিলাম যেটা মানে শুধুমাত্র নারীর অধিকার বা নারী কাজ করবে, নারী অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে তার থেকে বড় জায়গা কিভাবে আসলে ওই যে নারী-পুরুষ একসঙ্গে এগিয়ে যাওয়া যায় বা এই সমাজকে, এই দেশকে, এই পৃথিবীকে আসলে সচল রাখা যায় একটা পজিটিভ ওয়েতে। সো অনেক কথা হলো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু তারপরেও দুজনের থেকে শেষ কথাটুকু আমি আপনাদের থেকেই শুনতে চাই যে, মানে এই যে স্টেরিওটাইপ, এই যে নারীকে আটকে রেখে আসলে নিজেকেই আটকে ফেলা, নিজের কষ্টটাই বাড়ানো বরং, নিজের সন্তানের ভবিষ্যৎটাকেই বরং কঠিন করা। সেই জায়গায় আসলে মানে আমাদের কি করা যেতে পারে? যে শিক্ষার কথা আসলো, আমাদের সামাজিক মূল্যবোধের কথা আসলো। তো আপা কি মনে করেন? স্টেরিওটাইপের জায়গায় আমার ১ম যেটা মনে হয় যে নারীর বাইরেটার থেকে দৃষ্টিটাকে একটু সরাতে হবে। নারীকে সারাক্ষণ আমরা তার সৌন্দর্য, তার রূপ, তার পোশাক, তার চুল, তার মেকআপ, তার মানে এই যে বাহ্যিক নারীর আ দেহসৌষ্ঠব, এইটার দিকে যে আমাদের কনসেনট্রেশন, এইটা দূর করা দরকার। মানুষ হিসেবে তাকে দেখা। একটা যেকোনো হিউম্যান, একটা পুরুষ দেখলে তো আমি সারাক্ষণ ১ম এই বলি না, "আরে ওর জামাটা কি সুন্দর, ওকে আজকে সুন্দর লাগছে, চুলটা এরকম কাটলে কেন?" এটা তো বলি না। কিন্তু মেয়েদের ১ম এই বলি যে, "ওই জামাটা এরকম কেন? এত ছোট কেন দেখেছেন? এরকম কেন?" এই জায়গাগুলো, বা খুব সুন্দর, খুব খারাপ, বিচ্ছিরি হয়ে গেছো দেখতে, স্কিন এরকম মোটা এরকম হয়ে হলো, গেছি। মোটা হয়ে গেছো। এই জায়গাগুলো থেকে যদি আমরা বের হয়ে আসতে পারি, কারো ক্ষেত্রেই নয়, না নারী, না পুরুষ, কারো ক্ষেত্রেই নয়। ১ম বিষয়টা হচ্ছে তার কর্ম। এই কর্মটা মানে কিন্তু আবার সাংঘাতিকভাবে জীবনে সফল হতে হবে বিষয়টা তা নয়। সে সমাজে, রাষ্ট্রে, এই পৃথিবীতে কি পজিটিভ ইমপ্যাক্ট রাখতে পারছে। তার বাড়িতে ৩ টা কুকুর সে পালে, এটাই তার কর্ম। অনেক বড় কর্ম কিন্তু। কাজেই দেখতে হবে হচ্ছে সে কেমন? তার দ্বারা পৃথিবীর কোনো ক্ষতি হয় না, বরং উপকার হয়। এই দৃষ্টিভঙ্গিটা যদি হয়, দ্বিতীয়ত হচ্ছে সাপোর্ট সিস্টেম। প্রত্যেকের সাপোর্ট সিস্টেম হতে হবে। প্রত্যেকের। আমাকে যেমন আমার বাড়ির পুরুষ মেম্বারের সাপোর্ট সিস্টেম হতে হবে, আমার বাড়ির পুরুষ মেম্বারেরও আমার সাপোর্ট সিস্টেম হতেই হবে। যদি সেটাকে আমরা বাড়ি মানি, যদি সেটাকে আমরা পরিবার মানি। আর শেষ কথা, আমি এর আগেও বলেছি, সবসময় বলি, যেটা আমার খুব কম, সাহস। নারী হিসেবে একটি মেয়ের আগে নিজেকে সাহসী হতে হবে। সেটা ছাড়া কোনো কিছুকে উপেক্ষা করে কেউ আপনার জন্য জায়গা তৈরি করে দেবে না। ইটস ইউ। আপনাকেই আপনার জায়গা তৈরি করতে হবে। অ্যাবসোলিউটলি। তো সেই সাহসটা যেন আমরা সবাই অর্জন করতে পারি, সেটাই প্রার্থনা। থ্যাংক ইউ সো মাচ আপা।
মিথিলা আপু? আমার মনে হয় তোপা আপু সব বলে দিয়েছে। আমি আপনার কাছে আসলে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট এর জায়গা মানে একটা ছোট্ট শিশুকে কিভাবে আমরা আসলে সেনসিটিভ করে গড়ে তুলতে আমি পারি? এই সাহসের জায়গা থেকেই আসি যে আমাদের বাড়ির সন্তান মেয়ে সন্তান, ছেলে সন্তান আম উভয়কেই আমাদের সেই সাহসটা দিতে হবে। আ ছেলে সন্তান, মেয়ে সন্তান উভয়কেই সম্মান শেখাতে হবে। একে অপরকে সম্মান করা আ শেখাতে হবে। বাড়ির কাজগুলো যে দুজনেরই সেটা শেখাতে হবে। এই জিনিসগুলো খুব ছোটবেলা থেকে শেখালে আম আস্তে, আস্তে একটু করে পরিবর্তন আসবে। পরিবার থেকেই সমাজে পরিবর্তন আসে। আর একটা বড় জিনিস হচ্ছে কি অনেক গবেষণা আছে পৃথিবীতে on fathers engagement বাবারা যখন একটা উম মেয়ে সন্তানের upbringing এ engaged হয় তখন ওই সাহসটা অনেক বেশি পরিমাণে এসছে যে সেই সাহসটা আসলে মেয়ে সন্তানরা পায়। লোকে বুঝতে চায় না কারণ এটা হয় কি যে যখন আমার একটা প্রিভিলেজ আছে সেই প্রিভিলেজটা গিভ আপ করতে বা ওইটা ছেড়ে দিতে আমার ইচ্ছে করে না। সেইজন্য অনেকে জেনে বুঝে চোখ কান বন্ধ করে রাখে। কিন্তু এটা এজন্য আমরা যদি বারবার বলতে থাকি, বারবার কাজগুলো করতে থাকি তাহলে একটু করে হয়তো পরিবর্তন আসবে। হোপফুলি এবং এটুকুই আমরা করতে পারি আসলে আমাদের জায়গা থেকে এবং আমরা যে যার জায়গা থেকে যতটুকু করতে পারি পজিটিভিটির জায়গায় ততটুকু করলেই আসলে যথেষ্ট এবং শুধু একটুখানি মনটা উদার করে যদি মানুষ এই শব্দটি উচ্চারণ করা যায়, একটা কবিতায় পড়েছিলাম। মানুষ শব্দটা আসলে অনেক বড় একটা শব্দ। সেই জায়গায় নারী, পুরুষ, হিন্দু, মুসলমান, তরুণ, বৃদ্ধ সকলেই আমরা আসলে এক হয়ে যাই এবং একই স্রষ্টার থেকে আমরা সৃষ্টি। আমরা একই আলো বাতাসে বড় হয়ে উঠি এবং আ পৃথিবীকে এগিয়ে নিয়ে যাই। সন্তান জন্মদানেও কোনো একজন মানুষ আপনি কি পুরুষ হয়ে একা সন্তান জন্ম দিতে পারবেন? আমি কি নারী হয়ে একা সন্তান জন্ম দিতে পারবো? ঠিক যেমন জন্ম দিতে পারি না, আমরা বড়ও করতে পারি না। আমরা একা চলতেও পারি না। তাই একে অন্যের সাথে সাহস নিয়ে, বিনয় নিয়ে এই গুণগুলো কিন্তু কোনো আম একক জেন্ডারের সাথে যায় না। মানে পুরুষ মানে সাহসী হওয়া জরুরি, মেয়ে মানে বিনয়ী হওয়া জরুরি না কিন্তু। পুরুষ, নারী সকলেই সাহস, বিনয়, সহমর্মিতা নিয়ে আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশায় আজকে শেষ করছি। আবারও গল্প হবে আপনাদের সাথে। বাঁধন ভাঙার গল্প, বাঁধ ভাঙার গল্প। থ্যাংক ইউ।